ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি মাধ্যমিক 2024 তোমাদের বাংলার টেস্ট ও ফাইনালের জন্য সম্পূর্ণ সাজেশান, অর্থাৎ গল্প, কবিতা, নাটক, সংলাপ, প্রতিবেদন, কোনি এবং ব্যাকরণ থেকে সম্পূর্ণ সাজেশান তোমাদের কাছে তুলে ধরবো। এবং আমি কিন্তু আরেকটি ভিডিওতে তোমাদের কোন কোন পার্টগুলো বাংলার গল্প কবিতা থেকে কোন কোন পার্টগুলো পড়তে হবে সেটা আলোচনা করে দিয়েছিলাম, এবং নাটকের কোন অংশটা তোমরা ভালো করে পড়বে যেখান থেকে তুমি প্রশ্ন কমন পাবে সেগুলো আলোচনা করে দিয়েছিলাম। তাই দ্বিতীয়বার সেগুলোকে আর বলবো না। যাই হোক, কোনো কিছু কথা না বলে এবারে সরাসরি চলে যাই তোমাদের গল্প থেকে কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে এবং সেখান থেকে কোন প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে প্রশ্নগুলো এবছর পরীক্ষায় আসছে। যাই হোক, দেখা যাক তোমাদের গল্প থেকে কোন কোন প্রশ্নগুলো এবছরের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নতুন মেসোকে দেখে কার কীভাবে জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল, এইটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য। পরবর্তী কোশ্চেন, সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ, সুখের দিন বলার কারণ কি? দ্বিতীয় কোশ্চেন। তৃতীয় কোশ্চেন, রত্নের মূল্য জহরির কাছে, কথাটির তাৎপর্য কী? এই তিনটে কোশ্চেন থেকে আশা করি তোমরা কিন্তু 2024-এ একটা প্রশ্ন অবশ্যই কমন পাবে। যাই হোক, অতিরিক্ত হিসাবে যে প্রশ্নগুলো করে রাখতে হবে, বিকেলে চায়ের টেবিলে কথাটা ওঠে, কোন কথা, কথাটির প্রতিক্রিয়া কী ছিল? পঞ্চম কোশ্চেন অর্থাৎ শেষ কোশ্চেন, তপনের লেখা গল্প ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতি কীভাবে পালন করা হয়েছিল? এবার চলে যাই পরবর্তী অধ্যায় বহুরূপী থেকে। এখান থেকে কিন্তু কোনো 3 নম্বরের প্রশ্ন আসবে না, শুধুমাত্র 5 নম্বরের জন্য এই চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো পড়বে। কোন প্রশ্নগুলো এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ দেখা যাক। সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে কোনো নতুন মতলব ছটফট করে উঠেছে? গল্পটা কি, বক্তা কে, মতলবটা বর্ণনা করো। চলে যাই পরবর্তী প্রশ্নে। সে ভয়ানক দুর্লভ জিনিস, ভয়ানক দুর্লভ জিনিসটি কি, কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে? এবং তৃতীয় প্রশ্ন, বহুরূপী গল্পে হরিদার চরিত্র বিশ্লেষণ করো। এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থ প্রশ্ন, খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা, সে কিভাবে পাগল সেজেছিল, কথাটি বলার কারণ কি? এই চ্যাপ্টার থেকে যদি কোনো 5 নম্বরের প্রশ্ন আসে তাহলে এই 4টা প্রশ্নের ভেতরেই তোমরা কিন্তু অবশ্যই প্রশ্ন কমন পাবে। এবারে চলে যাই পরবর্তী অধ্যায়, পথের দাবি। এই অধ্যায় থেকে কিন্তু তোমাদের 3 ও 5 নম্বরের প্রশ্ন থাকবে। মাধ্যমিক 2024-এ এই চ্যাপ্টার থেকে 3 নম্বরের জন্য সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো, সেই কোশ্চেনের 4টা কোশ্চেন আমি তোমাদের কাছে আলোচনা করছি। এই 4টা প্রশ্ন যদি তোমরা ভালো করে পড়ো, এখান থেকে কিন্তু তোমরা এই চ্যাপ্টার থেকে যদি 3 নম্বরের কোনো প্রশ্ন আসে এইখান থেকে তোমরা অবশ্যই পাবে। তো দেখা যায় প্রশ্নগুলো কী কী। রাজদ্রোহীর চিন্তাতেই ধ্যানস্থ হয়ে রইল, কার চিন্তায় কে ধ্যানস্থ হয়ে রইল? উদ্দিষ্ট ব্যক্তির স্বরূপ আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, তুমি তো ইউরোপিয়ান নয়, কে কাকে কথাটি বলেছিল, কখন কথাটি বলেছিল? তৃতীয় প্রশ্ন, বুড়ো মানুষটার কথাটা শোনো, কে কাকে কথাটা বলেছিল, এ কথা বলার কারণ কি? এবং শেষ কোশ্চেন, যে দুঃখই থাক আমি আজ থেকে মাথায় তুলে নিলাম, বক্তাকে এ কথা বলার কারণ কি? তো যদি এই চ্যাপ্টার থেকে 3 নম্বরের কোশ্চেন আসে, এই 4টা কোশ্চেন যদি তোমরা করো, এখান থেকে কিন্তু অবশ্যই তোমরা 2024-এ একটা প্রশ্ন কমন পাবি। চলে যায় 5 নম্বরের প্রশ্ন। তো এই চ্যাপ্টার থেকে এবছরের জন্য 5 নম্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 4টা প্রশ্ন আমি কিন্তু তোমাদের কাছে আলোচনা করেছি, এই 4টা প্রশ্ন পড়লে এখান থেকে যদি কোনো 5 নম্বরের কোশ্চেন আসে তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে। তো দেখা যাক প্রশ্নগুলো কী কী। প্রথম প্রশ্ন, গিরিশ মহাপাত্রের চরিত্রের বর্ণনা করো। এটা কিন্তু এবছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং পরবর্তী প্রশ্ন, কিন্তু ইহা যে কত বড় ভ্রম ও তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করলো, সে বলতে কার কথা বলা হয়েছে, কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে এবং কথাটি তাৎপর্য লেখো। তৃতীয় প্রশ্ন, কেবল আশ্চর্য সেই রোগামুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি, এখানে কার কথা বলা হয়েছে, চোখ দুটির সম্পর্কে কী বলা হয়েছে? শেষ কোশ্চেন, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে কার সামনে হাজির করা হলো, হাজির করা হলে কি দেখা যায়? পরবর্তী অর্থাৎ আমার সাজেস্ট করা অধ্যায়ের শেষ অধ্যায় অদল বদল। তো তোমরা জানো যে এবছর কিন্তু এই অদল বদল থেকে শুধুমাত্র তোমাদের 5 নম্বরের প্রশ্ন আসবে, 3 নম্বরের কোনো প্রশ্ন আসবে না। তো 5 নম্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি 4টা প্রশ্ন আমি তোমাদের কাছে তুলে ধরবো। যদি এই চ্যাপ্টার থেকে 5 নম্বরের প্রশ্ন আসে তাহলে কিন্তু এই প্রশ্নগুলোর মধ্যেই কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে। তো দেখা যাক প্রশ্নগুলো কী কী। প্রথম প্রশ্ন, কী খাঁটি কথা, খাঁটি কথাটি কি, মন্তব্যের তাৎপর্য বুঝিয়ে দাও। পরবর্তী প্রশ্ন, কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে, বক্তাকে প্রসঙ্গটি তাৎপর্য উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে, অমৃতের কোন জবাব কাকে বদলে দিয়েছে এবং কিভাবে বদলে দিয়েছে? পরবর্তী শেষ প্রশ্ন, এই আওয়াজে মুখরিত হয়ে উঠল, কোন আওয়াজের কথা বলা হয়েছে, এই আওয়াজে মুখরিত হয়ে ওঠার কারণ কি? এবারে চলে যাই কবিতা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, অসুখী একজন থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, শিশুরা খুন হলো
সেই মেয়েটির মৃত্যু হলো না। কী কারণে শিশুরা খুন হলো? মেয়েটির মৃত্যু না হওয়ার কারণ কি? পরবর্তী প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, কেন, কি হয়েছিল বর্ণনা করো। রক্তের একটা কালো দাগ, কোথায়, কখন, কার রক্তের কালো দাগের কথা এখানে বলা হয়েছে। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, তারপর যুদ্ধ এলো, যুদ্ধের ভয়ঙ্কর রূপের পরিচয় দাও। পরবর্তী অর্থাৎ এই চ্যাপ্টারের 3 ও 5 মার্কের শেষ প্রশ্ন, তারপর যুদ্ধ এলো, যুদ্ধকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে, যুদ্ধ আসার ফলে কি হয়েছিল। তো এই প্রশ্নগুলো এখান থেকে করবে 3 ও 5 নম্বরের জন্য। চলে আসি পরবর্তী গুরুত্বপূর্ণ কবিতা প্রলয় উল্লাস। তো এই বছর মাধ্যমিক 2024 প্রলয় উল্লাস এই চ্যাপ্টার বা এই পদ্যাংশ থেকে কিন্তু অবশ্যই তোমরা 3 নম্বর বা 5 নম্বরের প্রশ্ন অবশ্যই পাবে। তো এই চ্যাপ্টারটা তোমার কিন্তু ভালো করে পড়ে রাখতে হবে 3 নম্বর 5 নম্বরের জন্য। তো দেখা যাক এই চ্যাপ্টার থেকে এই বছর তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কী কী। এই চ্যাপ্টার থেকে কিন্তু এই বছর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, কাল ভয়ঙ্করের বেশে আবার আসে ওই সুন্দর, কাল ভয়ঙ্করকে তার ভয়ঙ্কর রূপের বর্ণনা দাও। এই বছর কিন্তু এই চ্যাপ্টার থেকে 3 ও 5 নম্বরের প্রশ্ন অবশ্যই আসবে। আমার দ্বিতীয় প্রশ্ন, গড়তে জানে সে চির সুন্দর, কে কি গড়তে জানে। তৃতীয় প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা বলতে কাদের কথা বোঝানো হয়েছে, কাদের জন্য তারা জয়ধ্বনি করবে। পরবর্তী 4 নম্বর কোশ্চেন, ওই নতুনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়, এটি কোন কবিতার অন্তর্গত, প্রসঙ্গ উল্লেখ করে লাইনটি তাৎপর্য ব্যাখ্যা করো। এটি দ্বারা তোমাদের 4 নম্বর প্রশ্ন। এবং 5 নম্বর প্রশ্ন, অট্টরোলের হট্টগোল স্তব্ধ চরাচর, এখানে অট্টরোলের হট্টগোল বলতে কী বোঝো। এটা দেখলাম আমার 5 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন, সর্বনাশী জ্বালামুখী, কে ও কেন। এই চ্যাপ্টারের শেষ কোশ্চেন, এইখান থেকে 3 থেকে 5 নম্বর যে কোশ্চেনগুলো আসবে আমি কিন্তু আলোচনা করলাম। আমার শেষ কোশ্চেন, আসছে ওরা অনাগত, প্রলয় নেশার নিত্য পাগল, সিন্ধু পাড়ের সিংহদ্বারে ধমক এনে ভাঙলো আগল, সংক্ষেপে ব্যাখ্যা করো। তো এই 7টা কোশ্চেন যদি তোমরা এখান থেকে ভালো করে করো, এখান থেকে কিন্তু তোমরা 3 নম্বর 5 নম্বরের প্রশ্ন পাবে। প্রশ্নগুলো কিন্তু সুন্দরভাবে রেডি করবে, আমি বলছি তোমরা এখান থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন পাবেই। এবার চলে আসি আমার সাজেস্ট করা 3 নম্বর কবিতা, অর্থাৎ শেষ কবিতা সিন্ধু তীরে। এই সিন্ধু তীরে থেকে যে প্রশ্নগুলো এবছরের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ 2024 মাধ্যমিকের জন্য, সেই প্রশ্নগুলো এবার দেখে নাও। আমার প্রথম প্রশ্ন, পঞ্চকন্যা পাইল চেতন, পঞ্চকন্যা কাদের বলা হয়েছে, পঞ্চকন্যা কীভাবে চেতনা ফিরে পেয়েছিল। প্রশ্ন কিন্তু ভালো, খুব সুন্দর করে কিন্তু তোমরা রেডি করবে। এই চ্যাপ্টারের দ্বিতীয় প্রশ্ন, কন্যারে ফেলিল যথা, কন্যার পরিচয় দাও। এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ তৃতীয় প্রশ্ন, বিস্মিত হইল বালা, বালাকে তার বিস্মিত হওয়ার কারণ কি। প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুব সুন্দর করে রাখবে। এই চ্যাপ্টারের চতুর্থ প্রশ্ন, সিন্ধু তীরে কবিতায় সমুদ্র কন্যার চরিত্রটি সংক্ষেপে আলোচনা করো। এই চ্যাপ্টারের শেষ প্রশ্ন, বাহুরক কন্যার জীবন, বাহুরক শব্দের অর্থ কী, এখানে কোন কন্যার কথা বলা হয়েছে, কন্যার জীবনকে কে ফিরিয়ে আনতে চায় এবং কিভাবে সে কন্যার জীবনকে ফিরিয়ে এনেছিল। পরবর্তী নাটক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও। সিরাজউদ্দৌলা থেকে আমার প্রথম প্রশ্ন, জানি না আজ কার রক্ত সে চায়, পলাশী রাক্ষসী পলাশী, কে কোন প্রসঙ্গে উক্তিটি করেছে, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন, সিরাজউদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজউদ্দৌলা অথবা ঘসেটি বেগমের চরিত্র আলোচনা করো। এবছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দুটোর মধ্যে অবশ্যই একটা সম্ভবত তোমরা পরীক্ষায় পাচ্ছ, সিরাজউদ্দৌলা অথবা ঘসেটি বেগমের চরিত্র। পরবর্তী প্রশ্ন, হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা, এই বক্তব্যের মাধ্যমে বক্তার দেশপ্রেমের যে পরিচয় পাওয়া যায় তার নাট্যাংশ অবলম্বনে লেখো। যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে যাই পরবর্তী প্রশ্নে, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন, এই উক্তির মধ্য দিয়ে বক্তার কোন মনোভাব প্রকাশ পেয়েছে। নাটক থেকে আমার 5 নম্বর প্রশ্ন, অর্থাৎ শেষ প্রশ্ন, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, এই উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো এবং ব্যাখ্যা করো। এবার চলে আসি ব্যাকরণ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবং তার সঙ্গে এমসিকিউ উত্তরগুলোও দেখে নাও। প্রথমে চলে যাই বাংলা ব্যাকরণে যে কারক পাঠটি রয়েছে সেই অংশে। চলো এই অংশ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি দেখে নিই। প্রথম এমসিকিউ, রাজায় রাজায় যুদ্ধ হয়, এই বাক্যটির কর্তাটি হলো প্রযোজ্য কর্তা, সহযোগী কর্তা, ব্যতিহার কর্তা, সমধাতুজ কর্তা। এখানে উত্তর হবে ব্যতিহার কর্তা। পরবর্তী প্রশ্ন, বাংলায় শব্দ বিভক্তির সংখ্যা 4টি, 5টি, 6টি, 7টি। এখানে উত্তর হবে 5টি। চলে যাই পরবর্তী প্রশ্নে, আমি ধোপাকে কাপড় দিলাম, এখানে নিম্নরেখক পদ দুটি মুখ্যকর্ম ও গৌণকর্ম, গৌণকর্ম ও মুখ্যকর্ম, মুখ্যকর্ম ও গৌণকর্ম। এখানে উত্তর হবে গৌণকর্ম ও মুখ্যকর্ম। পরবর্তী প্রশ্ন, বাঘের ডাক শোনা যাচ্ছে, নিম্নরেখাংশটি সম্বোধন পদ, সম্বন্ধন পদ, ক্রিয়াপদ, অব্যয়পদ। এখানে উত্তর হবে সম্বন্ধন পদ। পরবর্তী প্রশ্ন, 5 দিন ধরে নদীকে দেখা হয় নাই, নিম্নরেখ
পদটি যে কারকের দৃষ্টান্ত কর্তৃকারক, অধিকরণকারক, করণকারক, কর্মকারক। এখানে উত্তর হবে কর্মকারক। পরবর্তী প্রশ্ন, আমি ভাইকে সাইকেল দিলাম। এই বাক্যের নিম্নরেখ পদ দুটি হলো মুখ্য কর্মকারক ও গৌণ কর্মকারকের উদাহরণ। গৌণ কর্মকারকের উদাহরণ, দুটি মুখ্য কর্মকারকের উদাহরণ, দুটি গৌণ কর্মকারকের উদাহরণ। এখানে হবে মুখ্য কর্মকারক ও গৌণ কর্মকারকের উদাহরণ। পরবর্তী, নির্দেশকের একটি উদাহরণ হলো হইতে কর্তৃক জন্য গুলি। এখানে উত্তর হবে গুলি। প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে রেডি করো, এই টাইপের প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় পাচ্ছ। পরবর্তী প্রশ্ন, একই ধাতু থেকে কোনো বাক্যের কর্তা ও ক্রিয়াপদ উৎপন্ন হলে কর্তাটি হলো প্রযোজক কর্তা, ব্যতিহার কর্তা, প্রযোজ্য কর্তা, সমধাতুজ কর্তা। এখানে উত্তর হবে সমধাতুজ কর্তা। এবার চলে আসি ব্যাকরণের পরবর্তী পার্ট, সমাস। সমাস থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ, উপনগরী সমষ্টি গড়ে উঠেছে সমীপ্য অর্থে, সাদৃশ্য অর্থে, পশ্চাৎ অর্থে, বিপসা। এখানে উত্তর হবে সমীপ্য অর্থে। পরবর্তী প্রশ্ন, যে সমাসে প্রতিটি পদের অর্থ প্রাধান্য পায় সেটি হলো দ্বন্দ্ব সমাস, বহুব্রীহি সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস। এখানে উত্তর হবে দ্বন্দ্ব সমাস। চলে যাই পরবর্তী প্রশ্নে, বহুব্রীহি শব্দের অর্থ হলো গোধন সম্পন্ন, ধানের গোছা, বহুবাহন, কোনোটাই নয়। এখানে উত্তর হবে ধানের গোছা। পরবর্তী প্রশ্ন, কোন সমাসের ব্যাস বাক্য হয় না? দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, বাক্যাশ্রয় সমাস, নিত্য সমাস। এখানে উত্তর হবে নিত্য সমাস। চলে যাই পরবর্তী প্রশ্নে, সমাস হতে গেলে কমপক্ষে পদ দরকার 5টি, 4টি, 3টি, 2টি। এখানে উত্তর হবে 2টি। সিংহাসন শব্দটির ব্যাস বাক্য হলো সিংহ চিহ্নিত আসন, সিংহ লাঞ্ছিত আসন, সিংহের আসন, সিংহ বাঞ্ছিত আসন। এখানে উত্তর হবে সিংহ চিহ্নিত আসন। কর্মধারায় সমাসে প্রাধান্য লক্ষ্য করা যায় পরপদের অর্থ, উভয় পদের অর্থ, পূর্বপদের অর্থ, সমস্ত পদের অর্থ। এখানে উত্তর হবে পরপদের অর্থ। মন্বন্তর সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য হল মনুর অন্তর, অন্তরে মণিজার, মনুর সদৃশ্য অন্নমনু। এখানে উত্তর হবে অন্নমনু। সমাসের মূল অর্থ বর্ণের সাথে বর্ণের মিলন, নাম পদের সাথে ক্রিয়াপদের মিলন, একাধিক পদে একটি পদে পরিণত লাভ, ক্রিয়াপদের সাথে ক্রিয়াপদের মিলন। এখানে উত্তর হবে একাধিক পদে একটি পদে পরিণত লাভ। সমাস চ্যাপ্টার থেকে আমার শেষ এমসিকিউ, দ্বিগু শব্দের সাধারণ অর্থ হলো দুই গুণ, দুটি গরু, দুই গরুর সমষ্টি কোনোটাই নয়। এখানে উত্তর হবে দুই গরুর সমষ্টি। চলে যাই ব্যাকরণের পরবর্তী অংশ, বাক্যে। বাক্য থেকে আমার প্রথম প্রশ্ন, এইটুকু কাশির পরিশ্রমে সে হাঁপাইতে লাগিল। বাক্যটি কোন শ্রেণীর? সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, মিশ্র বাক্য। এখানে উত্তর হবে সরল বাক্য। চলে যাই পরবর্তী এমসিকিউতে, সে সারাদিন খুব পরিশ্রম করে গভীর রাতে ফিরল। এই বাক্যটির নিম্নরেখা অংশটি হলো উদ্দেশ্য বিধেয়, উদ্দেশ্যের সম্প্রসারক, বিধেয়ের সম্প্রসারক। এখানে উত্তর হবে বিধেয়র সম্প্রসারক। রূপের দিক থেকে বাক্য 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। এখানে উত্তর হবে 2 প্রকার। পরবর্তী অর্থাৎ বাক্য থেকে শেষ এমসিকিউ, এই অকাট্য যুক্তির কোনো উত্তর সরকারের মাথা থেকে বেরোলো না। এই বাক্যটি হলো সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, মিশ্র বাক্য। এখানে উত্তর হবে সরল বাক্য। এবার চলে যাই তোমাদের ব্যাকরণের শেষ পার্ট, বাচ্য থেকে এমসিকিউ। বাঁশি বাজে এটি একটি সম্পাদক কর্তৃবাচ্য, অসম্পাদক কর্তা কর্তৃবাচ্য, লুপ্তকর্তা ভাববাচ্য, গৌণকর্তা ভাববাচ্য। এখানে উত্তর হবে লুপ্তকর্তা ভাববাচ্য। চলে যাই পরবর্তী প্রশ্নে, যে বাচ্যে ক্রিয়াপদ কর্মের অনুগামী হয় তা হলো কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য, কর্তৃবাচ্য। এখানে উত্তর হবে ভাববাচ্য। এবং বাচ্য থেকে শেষ এমসিকিউ, কর্তৃবাচ্যের ক্রিয়াটি অকর্মক হলে তাকে রূপান্তরিত করা হয় কর্তৃবাচ্যে, কর্মবাচ্যে, ভাববাচ্যে, কর্মকর্তৃবাচ্যে। এখানে উত্তর হবে ভাববাচ্যে। তো এইভাবে তোমরা যদি ব্যাকরণ থেকে এই টাইপের প্রশ্নগুলো করো, এখান থেকে কিন্তু অবশ্যই তোমরা প্রশ্ন কমন পাচ্ছ। এবারে চলে যাই তোমাদের একটি গুরুত্বপূর্ণ অংশ, কোনি। এই কোনি থেকে মাত্র 8টি প্রশ্ন দেবো, যেখান থেকে তোমরা অবশ্যই এখান থেকে 10 নম্বর অর্থাৎ 3টে প্রশ্ন থাকবে, 2টো করতে হবে। সেই 2টো প্রশ্নই কমন পাবে, তাই গুরুত্ব সহকারে কিন্তু প্রশ্নগুলো দেখো। এবারে দেখা যাক প্রশ্নগুলো কী কী। এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন, কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক সতীশ সিংহ এবং কোনির চরিত্র আলোচনা করে। এই দুটোর মধ্যে একটা কিন্তু এবছর আসার সম্ভাবনা প্রবল, তাই এই দুটো কিন্তু চরিত্র খুব ভালো করে পড়তে হবে। এবং এর মতো দুটো প্রশ্ন ঘুরিয়ে ফিরে আসতে পারে, সেগুলো হলো কোনি ও সতীশ দুটির চরিত্রকে কি কোনি উপন্যাসের প্রধান চরিত্র বলা যায় কি না আলোচনা করো। তার সঙ্গে সঙ্গে কোনি ও সতীশ একে অপরের পরিপূরক আলোচনা করো। দুটো চরিত্র পড়লে কিন্তু তোমরা এই 3টে প্রশ্নের উত্তরই করতে পারবে, যেভাবে ঘুরিয়ে ফিরে প্রশ্ন আসুক না কেন। চলে যাই পরবর্তী প্রশ্নে, না ওরা জুপিটারের শত্রু, ওরা কারা? ওরা কেন জুপিটারের শত্রু প্রসঙ্গ উল্লেখ করো। প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, প্রশ্নটা ভালো করে করবে। তার মনের মধ্যে যে দ্বন্দ্ব শুরু হয়েছে সেটা তাকে এক মুহূর্ত নিশ্চিন্ত সিদ্ধান্তে আসতে দিচ্ছে না। তার বলতে কার কথা বলা হয়েছে? এই দ্বন্দ্বের কারণ কি? শেষে ওই ব্যক্তি কী সিদ্ধান্ত নিলেন বা নিয়েছিলেন? সাঁতার নয়, আমাকে পরীক্ষা দিতে হবে অপমান সহ্য করার। কে কাকে কথাটি বলেছে?
কোন প্রসঙ্গে কথাটি বলেছে। মনে রাখবে আমি যে প্রশ্ন 8টা প্রশ্ন দেবো, এই প্রশ্ন থেকে কিন্তু একটাও প্রশ্ন কিন্তু মিস করলে চলবে না, সবগুলো প্রশ্নই তোমাকে করতে হবে। যদি এই কোণি থেকে 10-এর 10 পেতে চাও 8টা প্রশ্নই করতে হবে, তাহলে কিন্তু 3টে প্রশ্ন অবশ্যই কমন পাবে। চলে যাই পরবর্তী প্রশ্নে। কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে, কোন প্রসঙ্গে কার এই উক্তি? এখানে বক্তার চরিত্রের কোন দিকটি প্রকাশিত হয়েছে? এটা বুকের মধ্যে পুষে রাখুক, কথাটি কে বলেছিল? কথাটির তাৎপর্য আলোচনা করো। চলে যাই পরবর্তী প্রশ্নে। তোর আসল লজ্জা জলে, আসল গর্ব ও জলে, কোনির কোন কথার পরিপ্রেক্ষিতে এ কথা বলা হয়েছে? তার আসল লজ্জা ও আসল গর্ব জলে বলার কারণ কি? এবং কোনি থেকে এই চ্যাপ্টারের আমার শেষ প্রশ্ন অর্থাৎ 8 নম্বর প্রশ্ন। তোমার জন্য আমি আজ চড় খেয়েছি, চোর বদনাম পেয়েছি, কে কাকে চড় মেরেছিল, কেন চড় মেরেছিল, বক্তা চড় খাওয়ার প্রতিশোধ কীভাবে নিয়েছিল? এবং অতিরিক্ত হিসাবে একটি প্রশ্ন দিয়েছি। 9 নম্বর প্রশ্ন। চিৎকার একটা হতাশায় ভেঙে পড়ল, কার চিৎকারের কথা বলা হয়েছে? সে চিৎকার করেছিল কেন? তার চিৎকারটা হতাশায় ভেঙে পড়ার কারণ কি? তো কোনি থেকে এই কয়েকটা প্রশ্ন তোমরা যদি গুরুত্ব সহকারে খুব ভালো করে পড়ো, আমি বলছি বিশ্বাস রাখো এই 9টার ভিতরে তোমরা 3টে প্রশ্ন অবশ্যই কমন পাচ্ছ। এবার চলে যাই পরবর্তী অংশে অর্থাৎ সংলাপ ও প্রতিবেদন। তোমরা জানো প্রতি বছর কিন্তু একটি সংলাপ ও একটি প্রতিবেদন আসে এবং তার মধ্যে একটা তোমাদের করতে হবে, যে কোনো একটা সংলাপ অথবা প্রতিবেদন। তো আমি মনে করি তোমরা এই দুটো পার্টের মধ্যে সংলাপ অথবা প্রতিবেদনের মধ্যে যে কোনো একটা পার্ট বেছে নিয়ে করো। আমি প্রথমে সংলাপগুলো তোমাদের কাছে আলোচনা করলাম, তারপরে প্রতিবেদন আলোচনা করব। বিশ্ব উষ্ণায়ন নিয়ে দুই বন্ধুর মধ্যে কথোপকথন, এবং দ্বিতীয় র্যাগিং একটি সামাজিক ব্যাধি, এই নিয়ে দুই বন্ধুর মধ্যে কথোপকথন। তৃতীয় পথ নিরাপত্তা নিয়ে দুই বন্ধুর মধ্যে কথোপকথন। জল সংরক্ষণে দুই বন্ধুর মধ্যে আলোচনা। এবং শেষ ছোঁয়াচে বিভিন্ন রোগ, সেটা ডেঙ্গু, ম্যালেরিয়া অথবা করোনা হতে পারে, সেই রোগ নিয়ে কথোপকথন বা আলোচনা। তো এই গেলে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংলাপগুলো। এর সঙ্গে সঙ্গে তোমরা স্কুলের কিছু প্রোগ্রাম মানে তোমাদের শিক্ষক দিবস বা স্কুলে গাছ লাগানো, এই বিষয়গুলোও তোমরা করে রাখতে পারো এখান থেকে। এবার চলে আসি তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবছর চন্দ্রযান-3, যেটা এবছর সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি কিন্তু এটা তোমাদের দিয়ে দিয়েছি, অটোমেটিক লিখিয়ে দিয়েছি। এবং তারপরে উড়িষ্যার রেল দুর্ঘটনা, এবং তারপরে বিশ্ব উষ্ণায়ন ও পরিবেশের উপর প্রভাব, এবং ডেঙ্গু, ম্যালেরিয়া বা কোনো রোগ সম্বন্ধে তোমাদের একটা প্রতিবেদন এলেও আসতে পারে। এবং আমার সাজেস্ট করা শেষ প্রতিবেদন পলিথিনের অতিরিক্ত ব্যবহারের কুফল নিয়ে একটা প্রতিবেদন আসতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে তোমার মোবাইলের ব্যবহার এবং বিদ্যালয়ের যে সমস্ত, আগেও বলেছিলাম বিদ্যালয়ে যে সমস্ত কার্যক্রমগুলো হয়, সেটা শিক্ষক দিবস হতে পারে অথবা তোমাদের গাছ লাগানো অথবা রক্তদান শিবির, এখান থেকে একটি প্রতিবেদন এই বছর এলেও আসতে পারে। তাই এগুলো ভালো করে প্র্যাকটিস করো। সর্বোপরি এই প্রতিবেদন এবং এই সংলাপগুলো ভালো করে করলে এখান থেকে তোমরা টেস্ট ও ফাইনাল পরীক্ষায় অবশ্যই তোমরা কমন পাচ্ছ। পরবর্তী অর্থাৎ শেষ পাঠ বাংলা রচনা। এবছর আমি তোমাদের কাছে মাত্র 3টে রচনা দিয়েছি, যেখান থেকে তোমরা অবশ্যই একটা রচনা কমন পাচ্ছ। এবং তার সঙ্গে সঙ্গে কীভাবে রচনাগুলো লিখলে তুমি 10-এর 10 পাবে, সেটাও আলোচনা করে দিচ্ছি, ভালো করে দেখে নাও। বাংলার উৎসব, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, বিজ্ঞানের ভালো মন্দ, পরিবেশ দূষণ ও তার প্রতিকার। মানে বাংলার উৎসব অথবা দৈনন্দিন জীবনে বিজ্ঞান, এটা বিজ্ঞানের ভালো মন্দ হিসাবেও আসতে পারে। তো এই দুটো এবং অতিরিক্ত পরিবেশ দূষণ ও তার প্রতিকার, তো এই 3টে করে রাখলে এখান থেকে কিন্তু আমরা একটা প্রশ্ন অবশ্যই কমন পাবে, বিশেষ করে বাংলার উৎসব ও দৈনন্দিন জীবনের বিজ্ঞান, এই দুটো থেকে। তো রচনায় ভালো নাম্বার পেতে গেলে কিন্তু পয়েন্ট দিয়ে লিখতে হবে। তোমরা মনে করো যে আমরা রচনা লিখিয়ে দিলাম, 3-4টা পয়েন্ট দিলাম, সেখান থেকে কিন্তু আমরা নাম্বার পেয়ে যাবো, 4-5 পেলে হবে না। রচনাতেও তোমাকে 10-এর 10 পেতে হবে। আর 10-এর 10 পেতে গেলে যে জিনিসগুলো করতে হবে, পয়েন্ট দিয়ে লিখতে হবে। আমি তোমাদের আলোচনা করে দিয়েছি যে কীভাবে পয়েন্ট দিয়ে লিখবে। প্রথমে হচ্ছে বাংলার উৎসব, কোন পয়েন্টগুলো লিখবে? ভূমিকা, উৎসব কী, উৎসবের প্রয়োজনীয়তা, উৎসবের একাল সেকাল, বাংলার উৎসবের শ্রেণীবিভাগ, উৎসবের শ্রেণীবিভাগ যে ধর্মীয় উৎসব, জাতীয় উৎসব, অনেক রকম উৎসবের ভাগ আছে, সেই উৎসব অনুযায়ী তোমাকে লিখতে হবে। অনেকগুলো উপবিভাগ। তার সঙ্গে আছে উৎসবের ক্ষতিকারক দিক। আমরা জানি উৎসবে কিন্তু অনেক ক্ষতিকারক দিক আছে, জোরে মাইক বাজানো, বা কোনো একটা বাচ্চা হয়তো মেলা বা কোথায় প্রাঙ্গণে হারিয়ে গেছে, অথবা হচ্ছে তোমার উৎসবের সাজসজ্জার জন্য গাছ কেটে ফেলা হচ্ছে, এদিক, এবং শেষে উপসংহার। এই পয়েন্টগুলো দিলে কিন্তু এখান থেকে তোমরা ভালো নম্বর পাবে। পরবর্তী দৈনন্দিন জীবনে বিজ্ঞান অথবা বিজ্ঞানের ভালো মন্দ থেকে কোন পয়েন্টগুলো তোমরা লিখবে? এই প্রশ্নটা কিন্তু অবশ্যই 100% কিন্তু এইবার 2024-এ আসছে। পয়েন্টগুলো কি? ভূমিকা, বিজ্ঞান কি? বিজ্ঞানের আবির্ভাব, কৃষিক্ষেত্রে বিজ্ঞান, শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান, গৃহস্থ ক্ষেত্রে বিজ্ঞান, যোগাযোগ ব্যবস্থার বিজ্ঞান, চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান, আনন্দ বিনোদনে বিজ্ঞান, আবহাওয়া ক্ষেত্রে বিজ্ঞান, উপসংহার। এখান থেকে কিন্তু তোমরা
আবহাওয়া ক্ষেত্রে বিজ্ঞানটা বাদ দিলেও চলবে, কিন্তু এইভাবে যদি পয়েন্ট দিয়ে তোমরা লিখতে পারো তবেই কিন্তু 10-এর 10 পাবে। মিনিমাম 7 থেকে 8টা পয়েন্ট তোমাকে অবশ্যই দিতে হবে ভালো নাম্বার রচনাতে পাওয়ার জন্য। তো চলে এই পরবর্তী, পরিবেশ দূষণ ও তার প্রতিকার। কোন পয়েন্টগুলো তোমরা লিখবে? প্রথম লিখতে হবে ভূমিকা, পরিবেশ কী, পরিবেশ ও আমাদের সম্পর্ক কী, পরিবেশ দূষণের কারণ, পরিবেশ দূষণের শ্রেণীবিভাগ। তো পরিবেশ দূষণের শ্রেণীবিভাগে আমরা প্রথমে যে 3টা করব, জল দূষণ, মাটি দূষণ এবং বায়ু দূষণ। জল দূষণ, মাটি দূষণ, বায়ু দূষণ। তো পরিবেশ দূষণের শ্রেণীবিভাগে এখানে কিন্তু ছোট করে তোমাকে পয়েন্ট দিয়ে লিখতে হবে। জল দূষণ কীভাবে হয়, তোমার মাটি দূষণ কীভাবে হয় এবং কাদের দ্বারা হয়, আর বায়ু দূষণ কীভাবে হয়। তো এই পয়েন্টগুলো কিন্তু তোমাকে পরিবেশ দূষণের শ্রেণীবিভাগ করতে হবে। এবং তারপরে যখন দূষণের প্রতিকার লিখবে সেখানেও জল দূষণে কীভাবে প্রতিকার করবে, বায়ু দূষণে কীভাবে প্রতিকার করবে এবং মৃত্তিকা দূষণ, মাটি দূষণে কীভাবে প্রতিকার করবে সেটা লিখতে হবে। এবং অবশেষে তোমাকে উপসংহার করতে হবে। তো এইভাবে যদি পয়েন্ট দিয়ে তোমরা সুন্দরভাবে লিখতে পারো, সেখান থেকে কিন্তু বেশি নাম্বার তোমরা ক্যারি করতে অবশ্যই পারবে। যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবে। সর্বোপরি খুব সুন্দর করে ভালো করে রেডি করো সাজেশানটা, যাতে পরীক্ষায় ভালো নাম্বার ক্যারি করতে পারো।